ডিয়ার লার্নার্স, আমি আজকে ডেইলি রুটিনের কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্সগুলি আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন এবং কিভাবে সেগুলি পড়বেন। তারপরে হচ্ছে গতকালকে কি করেছিলেন, সকাল থেকে এখন পর্যন্ত কি করেছেন, এখন থেকে আগামীকাল বা কিয়ামত পর্যন্ত কি করবেন, সেগুলি সম্পর্কে একটু আলোচনা করব। সেই আলোচনার মধ্যে আমি এখানে কিছু সেন্টেন্স লিখে রেখেছি যে আই ওয়াক আপ এট 5 AM। AM মানে সকাল, আর এট 5 মানে সকাল 5টায়। তাই নির্দিষ্ট সময় বুঝাতে এড করছে। আর ওয়াক আপ মানে ঘুম থেকে ওঠা, অথবা গেট আপও বলা যায়, ওয়াক আপও বলা যায়, রাইজ আপও বলা যায়। আপনারা এনি ওয়ান ইউ ক্যান সে। তাহলে প্র্যাকটিসটা আপনারা কিভাবে এই সেন্টেন্সটা করবেন। সেন্টেন্সটাকে যদি বাংলা করেন, আই ওয়াক আপ এট 5 AM। আমি প্রথমে নেবেন পারসন, এম মানে সকাল, আর 5 মানে তো 5টা, এট মানে নির্দিষ্ট সময় বুঝাইছে, আর ওয়াক আপ মানে ঘুম থেকে ওঠা। তাহলে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি। এখন আমি দিয়ে তো কথাটা আপনারা সবসময় বলেন না যে তুমি সকাল 5টায় ঘুম থেকে ওঠো, সে সকাল 5টায় ঘুম থেকে ওঠে, আমার ছেলে সকাল 5টায় ঘুম থেকে ওঠে, আমার বাবা সকাল 4টায় ঘুম থেকে ওঠে। এই ধরনের কথাগুলি আমরা বলি। এই ধরনের কথাগুলি বলতে হলে এই ধরনের প্র্যাকটিস করতে হবে, কারণ কখন কোনটা বলতে হবে ইউ ডোন্ট নো নাও। For this reason, if you practice, then you will be able to apply according to the situation. প্র্যাকটিসটা কিভাবে করবেন, এগুলি সবগুলি আমি এখানে আই দিয়েছি। আই এর পাশে আবার অনেকগুলি পার্সন দিয়েছি। পার্সন মানে কি, আই, উই, ইউ, হি, শি, করে জসিম, ইউর সান, মাই সান, মাই ডটার, ইউর সান, এভরিওয়ান, ওয়ান, এরকম। এখন যদি আমরা আই ওয়াক আপ এট 5 AM, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, এইভাবে আপনারা এটা দেখেই করবেন। উই ওয়াক আপ এট 5 AM, আমরা সকাল 5টায় ঘুম থেকে উঠি। ইউ ওয়াক আপ এট 5 AM, একটা সেন্টেন্স কে করবেন, ইউ ওয়াক আপ এট 5 AM, তুমি সকাল 5টায় ঘুম থেকে ওঠো। ইউ ওয়াক আপ এট 5 AM, তোমরা সকাল 5টায় ঘুম থেকে ওঠো। ইউটা আমি এই জন্য দুইবার দিয়েছি। তোমরার ক্ষেত্রে যদি আপনারা বলতে যান, অনেকেই কিন্তু ইউর বলে ফেলেন। তোমরা মানে ইউর না, ইউ এর তো তুমি, আবার ইউ এর তো তোমরা। এই জন্য এটাকে আমি 2 টাইমস নিয়ে আসছি, মানে তুমি ঘুম থেকে ওঠো, তোমরা ঘুম থেকে ওঠো। হি ওয়াকস আপ, আমরা এর আগের ক্লাসে বুঝেছি যে হি, শি, করিম, ইউর সান, সামওয়ান, জসিম, করিম, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার বুঝাইলে এই যে প্রথম ভার্বটা আছে, এই ভার্বের সাথে এস বা ইয়েস বসবে। কোথায় এস বসবে, কোথায় ইয়েস বসবে, সেই একটা ক্লাসও কিন্তু আমি আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে আছে। এবং আমার ইউটিউব চ্যানেলে, কারণ বড় ক্লাসের কোনো ফেসবুকে এটা আপলোড করা যায় না, বিশেষ করে 2-3 মিনিটের উপরে কোনো ভিডিও ফেসবুকে আপলোড করা যায় না। এই জন্য এগুলি ইউটিউবে মানে আপলোড করা হয়। আপনারা ইউটিউবে 2টা আমার চ্যানেল আছে, একটা হচ্ছে আমি লিখে দিয়েছি, যারা ফেসবুক আমার ফলো করেন, একটা হচ্ছে আপনার টপ টু বটম ইংলিশ, আর একটা হচ্ছে বিগিনার্স টু অ্যাডভান্স ইংলিশ। 2টা চ্যানেল আছে। এই চ্যানেলগুলি ফলো করলে আপনারা এগুলি পাবেন। যেমন তারপরে হচ্ছে হি ওয়াকস আপ এট 5 AM, সে সকাল 5টায় ঘুম থেকে ওঠে। শি ওয়াকস আপ এট 5 AM, সে সকাল 5টায় ঘুম থেকে ওঠে। করিম ওয়াকস আপ এট 5 AM, করিম সকাল 5টায় ঘুম থেকে ওঠে। মাই সান ওয়াকস আপ এট 5 AM, আমার ছেলে সকাল 5টায় ঘুম থেকে ওঠে। দে ওয়াক আপ এট 5 AM, দের সাথে আর এস হবে না, দে ওয়াক আপ এট 5 AM, তারা সকাল 5টায় ঘুম থেকে ওঠে। অল ওয়াক আপ এট 5 AM, সবাই সকাল 5টায় ঘুম থেকে ওঠে। এভরিবডি ওয়াকস আপ এট 5 AM, প্রত্যেকে সকাল 5টায় ঘুম থেকে ওঠে। ওয়ান ওয়াকস আপ এট 5 AM, একজন সকাল 5টায় ঘুম থেকে ওঠে। এইভাবে প্র্যাকটিস করবেন। তবে আমি আস্তে আস্তে করি, আপনারা দ্রুত করবেন।
ইংলিশ কিন্তু বুঝে কথা বলা যায় না যদি ফ্লুয়েন্সি না থাকে, আর দ্রুত পড়লে আপনার ফ্লুয়েন্সি হবে, দেখে দেখে পড়বে। তারপরে নিচের লেখা আছে আই গো টু ফ্রেশ রুম, রুম থেকে উঠে কি করি আমরা ফ্রেশ রুমে যাই না, তাহলে লিখবেন আই গো টু ফ্রেশ রুম। ফ্রেশ রুমও লিখতে পারেন, ওয়াশরুমও লিখতে পারেন, বাথরুমও বলতে পারেন, যে কোনো একটা বলতে পারেন। আই গো টু ফ্রেশ রুম, আমি ফ্রেশ রুমে যাই। উই গো টু ফ্রেশ রুম, আমরা ফ্রেশ রুমে যাই। ইউ গো টু ফ্রেশ রুম, তুমি ফ্রেশ রুমে যাও। ইউ গো টু ফ্রেশ রুম, তোমরা ফ্রেশ রুমে যাও। হি গোজ টু ফ্রেশ রুম, সে ফ্রেশ রুমে যায়। শি গোজ টু ফ্রেশ রুম, সে ফ্রেশ রুমে যায়। করিম গোজ টু ফ্রেশ রুম, করিম ফ্রেশ রুমে যায়। ইউর সান গোজ টু ফ্রেশ রুম, তোমার ছেলে ফ্রেশ রুমে যায়। মাই ডটার গোজ টু ফ্রেশ রুম, আমার মেয়ে ফ্রেশ রুমে যায়। দে গো টু ফ্রেশ রুম, তারা ফ্রেশ রুমে যায়। অল গো টু ফ্রেশ রুম, সবাই ফ্রেশ রুমে যায়। ওয়ান গোজ টু ফ্রেশ রুম, একজন ফ্রেশ রুমে যায়। এইভাবে প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে কি আমরা ফ্রেশ রুমে গিয়ে কি করি, ফ্রেশ রুম ব্যবহার করি। তাহলে ব্যবহার করা মানে ইউজ করি আমরা ফ্রেশ রুম। আই ইউজ ফ্রেশ রুম, আমি ফ্রেশ রুম ব্যবহার করি। উই ইউজ ফ্রেশ রুম, এইগুলি দিয়ে প্র্যাকটিস করবেন। উই ইউজ ফ্রেশ রুম, আমরা ফ্রেশ রুম ব্যবহার করি। ইউ ইউজ ফ্রেশ রুম, তুমি ফ্রেশ রুম ব্যবহার করো। ইউ ইউজ ফ্রেশ রুম, তোমরা ফ্রেশ রুম ব্যবহার করো। হি ইউজেস ফ্রেশ রুম, হি এর ক্ষেত্রে এস হয়ে যাবে। হি ইউজেস ফ্রেশ রুম, সে ফ্রেশ রুম ব্যবহার করে। শি ইউজেস ফ্রেশ রুম, সে ফ্রেশ রুম ব্যবহার করে। করিম ইউজেস ফ্রেশ রুম, করিম ফ্রেশ রুম ব্যবহার করে। और জসিম ইউজেস ফ্রেশ রুম, জসিম ফ্রেশ রুম ব্যবহার করে। মাই সান ইউজেস ফ্রেশ রুম, আমার মেয়ে ফ্রেশ রুম ব্যবহার করে। দে ইউজ ফ্রেশ রুম, তারা ফ্রেশ রুম ব্যবহার করে। এভরিওয়ান ইউজেস ফ্রেশ রুম, প্রত্যেকে ফ্রেশ রুম ব্যবহার করে। ওয়ান ইউজেস ফ্রেশ রুম, একজন ফ্রেশ রুম ব্যবহার করে। ফ্রেশ রুম ব্যবহার করে কি করেন, হাতটা ধোন নাকি। আই ওয়াশ হ্যান্ডস এন্ড ফেস, হ্যাঁ আপনি যদি শুধু হাত ধোন তাহলে বলবেন আই ওয়াশ হ্যান্ডস, আর যদি হাত মুখ সহ ধোন তাহলে বলবেন আই ওয়াশ হ্যান্ডস এন্ড ফেস, আমি হাত মুখ ধুই। উই ওয়াশ হ্যান্ডস এন্ড ফেস, আমরা হাত মুখ ধুই। ইউ ওয়াশ হ্যান্ডস এন্ড ফেস, তুমি হাত মুখ ধো। ইউ ওয়াশ হ্যান্ডস এন্ড ফেস, তোমরা হাত মুখ ধো। হি ওয়াশেস হ্যান্ডস এন্ড ফেস, সে হাত মুখ ধোয়। শি ওয়াশেস হ্যান্ডস এন্ড ফেস, সে হাত মুখ ধোয়। করিম ওয়াশেস হ্যান্ডস এন্ড ফেস, করিম হাত মুখ ধোয়। ইউর সান ওয়াশেস হ্যান্ডস এন্ড ফেস, তোমার ছেলে হাত মুখ ধোয়। মাই ডটার ওয়াশেস হ্যান্ডস এন্ড ফেস, আমার মেয়ে হাত মুখ ধোয়। দে ওয়াশ হ্যান্ডস এন্ড ফেস, তারা হাত মুখ ধোয়। এভরিওয়ান ওয়াশেস হ্যান্ডস এন্ড ফেস, প্রত্যেকে হাত মুখ ধোয়। ওয়ান ওয়াশেস হ্যান্ডস এন্ড ফেস, একজন হাত মুখ ধোয়। অর্থাৎ একটা সেন্টেন্স নিয়ে এখানে 10-12টা পার্সন দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে এটা আপনার ব্রেইনে সেভ হবে। আর শুধু আইডিয়া যখন আপনি পড়বেন, এটা আপনার ব্রেইনে সেভ হবে না, মনেও থাকবে না, আর বলার সময় আসবে না, খুঁজেও পাবেন না কি শিখছেন আর কি পড়ছেন। আর এইভাবে যদি পড়েন দ্রুত, তাহলে দ্রুত পড়বেন। আমি তো একবারে 25% মানে 75% লেসে পড়তেছি, হ্যাঁ আপনারা তার চেয়ে 100% অ্যাবাভ পড়বেন। তারপরে কি করেন, হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করেন। আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। উই ব্রাশ টিথ, আমরা দাঁত ব্রাশ করি। ইউ ব্রাশ টিথ, তুমি দাঁত ব্রাশ করো। ইউ ব্রাশ টিথ, তোমরা দাঁত ব্রাশ করো। হি ব্রাশেস টিথ, সে দাঁত ব্রাশ করে। শি ব্রাশেস টিথ, সে দাঁত ব্রাশ করে। করিম ব্রাশেস টিথ, করিম দাঁত ব্রাশ করে। ইউর সান ব্রাশেস টিথ, তোমার ছেলে দাঁত ব্রাশ করে। মাই ডটার ব্রাশেস টিথ, আমার মেয়ে দাঁত ব্রাশ করে। দে ব্রাশ টিথ, তারা দাঁত ব্রাশ করে। এভরিওয়ান ব্রাশেস টিথ, প্রত্যেকে দাঁত ব্রাশ করে। ওয়ান ব্রাশেস টিথ, একজন দাঁত ব্রাশ করে। দাঁত ব্রাশ করে কি করেন, দাঁত ব্রাশ করার পরে কি করেন, যদি নামাজ পড়েন, অজু করেন। হ্যাঁ অজু করে, অজু হচ্ছে অ্যাবলুশন, আর অজু করা হচ্ছে মেক অ্যাবলুশন। আই মেক অ্যাবলুশন, আমি অজু করি। উই মেক অ্যাবলুশন, আমরা অজু করি। ইউ মেক অ্যাবলুশন, তুমি অজু করো। ইউ মেক অ্যাবলুশন, তোমরা অজু করো। হি মেক্স অ্যাবলুশন, সে অজু করে। শি মেক্স অ্যাবলুশন, সে অজু করে। করিম মেক্স অ্যাবলুশন, করিম অজু করে। দে মেক অ্যাবলুশন, তারা অজু করে। এভরিওয়ান মেক্স অ্যাবলুশন, প্রত্যেকে অজু করে। ওয়ান মেক্স অ্যাবলুশন, একজন অজু করে। তারপরে কি আছে, অজু করার পরে কি করেন আপনারা, হাত মুখ মোছেন। আমরা অজু করে হাত মুখ একটা তাওয়াল বা একটা ন্যাপকিন মানে গামছা দিয়ে আমরা হাত মুখ মুছি। গামছা ইংরেজি হচ্ছে ন্যাপকিন। হ্যাঁ তাহলে আই ওয়াইপ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। ওয়াইপ, WIPE, ওয়াইপ মানে মোছা। আর WIFE, ওয়াইফ মানে স্ত্রী, এখানে পি হচ্ছে।
আই ওয়াইপ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আমি আমার হাত মুখ মুছি। উই ওয়াইপ হ্যান্ডস অ্যান্ড ফেস, আমরা হাত মুখ মুছি। ইউ ওয়াইপ হ্যান্ডস অ্যান্ড ফেস, তুমি হাত মুখ মুছো। ইউ ওয়াইপ হ্যান্ডস অ্যান্ড ফেস, তোমরা হাত মুখ মুছো। হি ওয়াইপস হ্যান্ডস অ্যান্ড ফেস, সে হাত মুখ মুছে। শি ওয়াইপস হ্যান্ডস অ্যান্ড ফেস, সে হাত মুখ মুছে। জসিম ওয়াইপস হ্যান্ডস অ্যান্ড ফেস, জসিম হাত মুখ মুছে। মাই সান ওয়াইপস হ্যান্ডস অ্যান্ড ফেস, আমার ছেলে হাত মুখ মুছে। দে ওয়াইপ হ্যান্ডস অ্যান্ড ফেস, তারা হাত মুখ মুছে। এভরিওয়ান ওয়াইপস হ্যান্ডস অ্যান্ড ফেস, প্রত্যেকে হাত মুখ মুছে। ওয়ান ওয়াইপস হ্যান্ডস অ্যান্ড ফেস, একজন হাত মুখ মুছে। তারপরে হাত মুখ মোছার পরে কি করেন আপনারা? যেহেতু উজু করছেন, হাত মুখ মুছছেন, এখন ফজরের নামাজ পড়বেন। যেমন আই প্রে ফজর, প্রে মানে প্রার্থনা করা, আবার প্রে নামাজ পড়া। আবার রিড প্রেয়ার বলতে পারেন, সে প্রেয়ার বলতে পারেন, এনি ওয়ান বলতে পারেন। তবে প্রেটা দিয়ে যেহেতু সহজে, আপনারা আগে সহজে বলেন, তারপরে অন্যটিতে যেয়ে। যেমন আই প্রে ফজর, আমি ফজরের নামাজ পড়ি। উই প্রে ফজর, আমরা ফজরের নামাজ পড়ি। ইউ প্রে ফজর, তুমি ফজরের নামাজ পড়ো। ইউ প্রে ফজর, তোমরা ফজরের নামাজ পড়ো। হি প্রেস ফজর, সে ফজরের নামাজ পড়ে। শি প্রেস ফজর, সে ফজরের নামাজ পড়ে। করিম প্রেস ফজর, করিম ফজরের নামাজ পড়ে। ইউর সান প্রেস ফজর, তোমার ছেলে ফজরের নামাজ পড়ে। মাই ওয়াইফ প্রেস ফজর, আমার মেয়ে ফজরের নামাজ পড়ে। আমার স্ত্রী ফজরের নামাজ পড়ে। দে প্রে ফজর, তারা ফজরের নামাজ পড়ে। অল প্রে ফজর, সবাই ফজরের নামাজ পড়ে। এভরি ওয়ান প্রেস ফজর, প্রত্যেকে ফজরের নামাজ পড়ে। ওয়ান প্রেস ফজর, একজন ফজরের নামাজ পড়ে। নামাজ পড়ার পরে কি করেন? এখানে প্রেও বলতে পারেন, সেও বলতে পারেন। আই সে ফজর প্রেয়ার, হ্যাঁ আমি ফজরের নামাজ পড়ি। আচ্ছা, তারপরে ফজরের নামাজ পড়ে আমরা কি করি? একটু হাঁটতে বেরোই, হাঁটতে যাই। হ্যাঁ, আই গো টু মর্নিং ওয়াক, মানে সকালে হাঁটাটাকে মর্নিং ওয়াক বলা হয়। আই গো টু মর্নিং ওয়াক, আমি সকালে হাঁটতে যাই। উই গো টু মর্নিং ওয়াক, আমরা সকালে হাঁটতে যাই। ইউ গো টু মর্নিং ওয়াক, তুমি সকালে হাঁটতে যাও। ইউ গো টু মর্নিং ওয়াক, তোমরা সকালে হাঁটতে যাও। হি গোস টু মর্নিং ওয়াক, সে সকালে হাঁটতে যায়। শি গোস টু মর্নিং ওয়াক, সে সকালে হাঁটতে যায়। করিম গোস টু মর্নিং ওয়াক, করিম সকালে হাঁটতে যায়। এভরিওয়ান গোস টু মর্নিং ওয়াক, প্রত্যেকে সকালে হাঁটতে যায়। ওয়ান গোস টু মর্নিং ওয়াক, একজন সকালে হাঁটতে যায়। তারপরে হাঁটতে গিয়ে কি করেন? কিছুক্ষণ হাঁটেন। আই ওয়াক ফর সাম টাইম, আমি কিছুক্ষণ হাঁটি। উই ওয়াক ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ হাঁটি। ইউ ওয়াক ফর সাম টাইম, তুমি কিছুক্ষণ হাঁটো। ইউ ওয়াক ফর সাম টাইম, তোমরা কিছুক্ষণ হাঁটো। হি ওয়ার্কস ফর সাম টাইম, সে কিছুক্ষণ হাঁটে। শি ওয়ার্কস ফর সাম টাইম, সে কিছুক্ষণ হাঁটে। দে ওয়ার্ক ফর সাম টাইম, তারা কিছুক্ষণ হাঁটে। এভরি ওয়ান ওয়ার্কস ফর সাম টাইম, প্রত্যেকে কিছুক্ষণ হাঁটে। ওয়ান ওয়ার্কস ফর সাম টাইম, একজন কিছুক্ষণ হাঁটে। এইভাবে যখন আপনারা প্র্যাকটিস করবেন, টোটাল রুটিনটা আমার ইয়াতে পোস্টে দেওয়া আছে। এই পোস্টটা বাইর করে আপনারা এই রুটিনটা দেখে, আমার ওই রুটিনটা দেওয়া আছে শুধু আই দিয়ে, আপনারা এরকম পার্সনগুলি ব্যবহার করে এইভাবে ৭৬টা সেন্টেন্স দেওয়া আছে, 76 সেন্টেন্সেস। ৭৬টা সেন্টেন্স যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে এই বিভিন্ন পার্সন দিয়ে যদি ৭৬ পর্যন্ত যান, একবার হবে অ্যাফার্মেটিভ দিয়ে। তারপরে এটাকে আবার নেগেটিভ করবেন। নেগেটিভটা কিভাবে করবেন? যেমন এখানে আই ওয়াক আপ এট 5 AM এর জায়গায় শুধু ডোন্ট লাগাই দেবেন। আই ডোন্ট ওয়াক আপ এট 5 AM, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি না। উই ডোন্ট ওয়াক আপ এট 5 AM, আমরা সকাল 5টায় ঘুম থেকে উঠি না। ইউ ডোন্ট ওয়াক আপ এট 5 AM, তুমি সকাল 5টায় ঘুম থেকে উঠো না। ইউ ডোন্ট ওয়াক আপ এট 5 AM, তোমরা সকাল 5টায় ঘুম থেকে উঠো না। হি ওয়াকস আপ এট 5 AM, সে সকাল 5টায় ঘুম থেকে ওঠে না। শি ওয়াকস আপ এট 5 AM, সে সকাল 5টায় ঘুম থেকে ওঠে না। করিম ওয়াকস আপ এট 5 AM, করিম সকাল 5টায় ঘুম থেকে ওঠে না। দে ডোন্ট ওয়াক আপ এট 5 AM, তারা সকাল 5টায় ঘুম থেকে ওঠে না। এভরিবডি ডাজন্ট ওয়াক আপ এট 5 AM, প্রত্যেকে সকাল 5টায় ঘুম থেকে ওঠে না। ওয়ান ডাজন্ট ওয়াক আপ এট 5 AM, একজন সকাল 5টায় ঘুম থেকে ওঠে না। আবার নিচেরটাকে পড়বেন। আই ডোন্ট গো টু ফ্রেশরুম, আমি ফ্রেশরুমে যাই না। উই ডোন্ট গো টু ফ্রেশরুম, আমরা ফ্রেশরুমে যাই না। ইউ ডোন্ট গো টু ফ্রেশরুম, তুমি ফ্রেশরুমে যাও না। ইউ ডোন্ট গো টু ফ্রেশরুম, তোমরা ফ্রেশরুমে যাও না। হি গোস টু, হি ডাজন্ট গোস টু ফ্রেশরুম, সে ফ্রেশরুমে যায় না। শি ডাজন্ট, হি এর ক্ষেত্রে, শি এর ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আইসা ডনটা কি হয়ে যাবে? ডাজন্ট হয়ে যাবে। ডাজেন্ট না কিন্তু উচ্চারণটা, ডাজন্ট হয়ে যাবে। হি ডাজন্ট গো টু, আর ডাজন্টের পরে যখন কি হয়ে যাবে? ভার্বের শেষে আসবার ইয়েস হবে না, কারণ এর সাথে ডাজন্টের সাথে আসবার ইয়েসটা চলে আসছে। হি ডাজন্ট গো টু ফ্রেশরুম, সে ফ্রেশরুমে যায় না। শি ডাজন্ট গো টু ফ্রেশরুম, সে ফ্রেশরুমে যায় না। করিম ডাজন্ট গো টু ফ্রেশরুম, করিম ফ্রেশরুমে যায় না। দে ডোন্ট গো টু ফ্রেশরুম, তারা ফ্রেশরুমে যায় না। অল ডোন্ট গো টু ফ্রেশরুম, সবাই ফ্রেশরুমে যায় না।
everyone doesn't go to ফ্রেশ রুম, প্রত্যেকে ফ্রেশ রুমে যায় না। one doesn't go to ফ্রেশ রুম, একজন ফ্রেশ রুমে যায় না। এইভাবে প্র্যাকটিস সব ডোন্ট এবং ডাজন্ট দিয়ে অ্যাকর্ডিং টু দ্য পারসন ইউ হ্যাভ টু ইউজ দিস। থার্ড পারসন সিঙ্গুলার তো বোঝেন, হি, শি, করিম, যে কোনো নাম, ইউর সান, মাই ডটার, ইউর ব্রাদার, এভরিওয়ান, ওয়ান, এগুলি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এগুলির সাথে আপনারা ডাজন ব্যবহার করে খুব দ্রুত প্র্যাকটিস করবেন। এইভাবে যদি 76 পর্যন্ত যান নেগেটিভ করে, একবার হবে, এরকম 2 বার প্র্যাকটিস করবেন 76 পর্যন্ত। হ্যাঁ, আমার পোস্টের সাথে এগুলি থাকবে আপনার ডেলি রুটিনটা। আপনারা শুধু এগুলি 76 পর্যন্ত প্র্যাকটিস করবেন দেখে দেখে, না দেখে না, মুখস্থ করবেন না। মুখস্থ করলে ব্রেইনে থাকবে না, আর মুখস্থ করতে গেলে আপনার পড়াটা আস্তে হয়ে যাবে, অর্থাৎ ফ্লুয়েন্সি তৈরি হবে না, আবার এলোমেলো হয়ে যাবে, চলে আসবে, মাঝে মাঝে গ্যাপ চলে আসবে, যে কোনটার পরে জানি কোনটা বলতেছি। মুখস্থ করার মধ্যে কোনো টেকনিক নেই ইংলিশ শেখার মধ্যে। হ্যাঁ, এইভাবে যখন আপনি বারবার পড়বেন, প্র্যাকটিস করবেন, তাহলে এইটা ব্রেইনে সেফ হয়ে যাবে, তখনই আপনার বলা শুরু হয়ে যাবে। তারপরে যে জিনিসটা করবেন, এই রুটিনটাকে আবার অ্যাফার্মেটিভ নেগেটিভ টুগেদার, মানে একসাথে আবার প্র্যাকটিস করবেন 1 to 76 পর্যন্ত। যেমন আই ওয়াক আপ এট 7 AM, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আই ডোন্ট ওয়াক আপ এট 7 AM, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি না। উই ওয়াক আপ এট 7 AM, আমরা সকাল 7টায় ঘুম থেকে উঠি। উই ডোন্ট ওয়াক আপ এট 7 AM, আমরা সকাল 7টায় ঘুম থেকে উঠি না। ইউ ওয়াক আপ এট 7 AM, তুমি সকাল 7টায় ঘুম থেকে ওঠো। ইউ ডোন্ট ওয়াক আপ এট 7 AM, তুমি সকাল 7টায় ঘুম থেকে ওঠো না। করিম ওয়াকস আপ এট 7 AM, করিম সকাল 7টায় ঘুম থেকে ওঠে। করিম ডাজন্ট ওয়াক আপ এট 7 AM, করিম সকাল 7টায় ঘুম থেকে ওঠে না। হি ওয়াকস আপ এট 7 AM, সে সকাল 7টায় ঘুম থেকে ওঠে। হি ডাজন্ট ওয়াক আপ এট 7 AM, সে সকাল 7টায় ঘুম থেকে ওঠে না। দে ওয়াক আপ এট 7 AM, তারা সকাল 7টায় ঘুম থেকে ওঠে। দে ডোন্ট ওয়াক আপ এট 7 AM, তারা সকাল 7টায় ঘুম থেকে ওঠে না। অল ওয়াক আপ এট 7 AM, সবাই সকাল 7টায় ঘুম থেকে ওঠে। অল ডোন্ট ওয়াক আপ এট 7 AM, সবাই সকাল 7টায় ঘুম থেকে ওঠে না। দে ওয়াক আপ এট এভরিওয়ান ওয়াকস আপ এট 7 AM, প্রত্যেককে সকাল 7টায় ঘুম থেকে ওঠে। এভরিওয়ান ডাজন্ট ওয়াক আপ এট 7 AM, প্রত্যেককে সকাল 7টায় ঘুম থেকে ওঠে না। এইভাবে প্র্যাকটিস করতে করতে কি পর্যন্ত যাবেন? 70 পর্যন্ত গেলে একবার হবে। এইভাবে 2 বার আপনারা করবেন। করে আপনি নিজে নিজে দেখবেন, এই যে 6 টাইম যদি আপনারা এটাকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। বাংলা উচ্চারণ অবশ্যই করতে হবে। বাংলা উচ্চারণ না করে যদি আপনি 6 মাসও করেন, আপনার ব্রেনে কিছুই আটকাবে না। আর বাংলা উচ্চারণ করে যদি 6 টাইম পড়েন, তাহলে আপনি প্রতিদিন কি করেন, মানে আপনার ওয়ার্ক অনুসারে, এই মুখস্থ অনুযায়ী না। আপনি তো কেউ সকাল 7টায় ওঠেন, কেউ 5টায় ওঠেন, কেউ 4টায় ওঠেন, কেউ 9টায় ওঠেন ঘুম থেকে, এটার তো ঠিক নেই। ঠিক আপনি যতটায় ওঠেন অতটার কথাই বলবেন। তারপরে ফ্রেশ রুমে যান নাকি অন্য রুমে যান সেইটাই বলবেন, মানে এইটাকে ফলো করবেন না। এইটা ফলো করার মানে হচ্ছে কি, এটা প্র্যাকটিস করে আপনার ব্রেনে সেভ করে নেওয়া। আর আপনি ডেইলি রুটিনটা কিন্তু এইটাও এই অনুসারে বলবেন না, কোন অনুসারে বলবেন, যে আপনি যে ওয়ার্কটা করতেছেন প্রতিদিন, সেই ওয়ার্ক অনুসারে আপনি বলবেন। আপনার ডেইলি রুটিন অনুসারে আপনি বলবেন, অন্য অনুসারে বলার দরকার নেই। তারপরে আপনারটা যখন বলা শেষ হবে, আপনার ফ্যামিলিতে যদি আপনার ওয়াইফ থাকে বা আপনার মা থাকে, তাহলে তাদের সম্পর্কে বলবেন। তারা সকাল থেকে রাত্র পর্যন্ত কি করে, সেটাও বলা সম্ভব হবে। এখানে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স দেওয়া আছে, আপনি কি করেন, আপনার ফ্যামিলির লোকজন কি করে, এই 76টা সেন্টেন্সের মধ্যে এখানে দেওয়া আছে সবগুলো। আর এই প্র্যাকটিস করলে কিন্তু এটা ব্রেইনে চলে যাবে। ব্রেইনে চলে গেলে আপনার এটা ইজিতে মানে অ্যাপ্লাই করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে, বুঝে ইংরেজিতে কথা বলা যায় না। বুঝে আপনি একটু লিখতে পারবেন, তারপরও ভুল হয়ে যাবে যদি প্র্যাকটিস না হয়। আপনি স্পিকিং করতে পারলে, আপনার ব্রেইনে যখন স্পিকিং থাকবে, তখন যেমন আপনি বাংলায় কথা বলতে পারেন, বাংলা লিখতেও পারেন যারা লেখাপড়া জানেন। আর যেমন আপনি যদি ইংলিশে বলতে পারেন, আপনি ইংলিশ লিখতেও পারবেন। হ্যাঁ, এই মনের মতন করে স্বাধীনভাবে লিখতে পারবেন। তবে মেইন হচ্ছে এই লেসনটাকে, অর্থাৎ এই ডেইলি রুটিনটাকে যদি আপনি 1 to 76 পর্যন্ত সেন্টেন্স আছে, এটাকে আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি প্রতিদিন কি করেন সেটা বলতে পারবেন। সেইটা বলতে যদি পারেন, তাহলে আপনি অনেকটা অ্যাডভান্স হয়ে যাবেন। আপনার ফ্যামিলির লোকজন কি করে, তাদের সম্পর্কে আপনি বলবেন। যেমন মাই ওয়াইফ গেটস আপ এট 4 AM, হ্যাঁ, আমার ওয়াইফ সকাল 5টায় ঘুম থেকে ওঠে। আর যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন, নিজে বলতে যাবেন, তখন বাংলা বলবেন না, পড়ার সময় ইংলিশ টু বেঙ্গলি পড়বেন।
কিন্তু যখন ইংলিশ বলতে যাবেন তখন আর বাংলা বলবেন না, এইভাবে বলবেন। যেমন আই গেট আপ এট 5 AM, দেন মানে তারপর, EHEN, দেন মানে তারপর, আফটার দ্যাট তারপর, হ্যাঁ, দেন অর্থ তারপর, আফটার দ্যাট তারপর, দেয়ার আফটার তারপর, যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা মেমোরিতে রাখবেন কিভাবে, দেন অর্থ তারপর, আফটার দ্যাট তারপর, দেয়ার আফটার তারপর। এটা মেমোরিতে রাখা হলো টেকনিক হলো দেন তারপর, দেন তারপর, দেন তারপর, দেন তারপর, এইভাবে 10 বার পড়বেন। আফটার দ্যাট তারপর 10 বার পড়বেন, দেয়ার আফটার তারপর 10 বার পড়বেন। তাহলে এটা আপনার ব্রেনে সেফ হয়ে যাবে। কখনো দেন বলবেন, যেমন আই গেট আপ এট 5 AM, দেন আই গো টু ফ্রেশ রুম, আফটার দ্যাট আই ইউজ ফ্রেশ রুম, দেন আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, দেয়ার আফটার I make ablution, after that I wipe my hands and face, then I get out from washroom, after that I pray fajr, then I go to morning walk, then I walk for some time, then I come back at home। এইভাবে বলতে পারবেন। হ্যাঁ, এবং যদি আপনার ওয়াইফ সম্পর্কে বা আপনার ফ্যামিলির কোনো লোক সম্পর্কে বলেন, মহিলা সম্পর্কে বললে সি দিয়ে বলবেন, পুরুষ সম্পর্কে বললে হি দিয়ে বলবেন। এইভাবে যদি আপনারা বলতে থাকেন তাহলে নিজে বলার একটা প্র্যাকটিস হবে। অর্থাৎ ইংলিশে কথা বলার এখান থেকে শুরু করতে হবে। এটা হচ্ছে কথা বলতে যদি আপনি চান এখান থেকে শুরু করতে হবে। আর এখানে এত ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলি দেওয়া আছে, যেই সেন্টেন্সগুলি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, কিন্তু আপনি বইয়ে বা গ্রামার বইয়ের মধ্যে এগুলি ইনক্লুড করা নাই। এগুলি আমাকে রিসার্চ করে বের করতে হয়েছে। থাকলেও এমন জায়গায় আছে যেখানে আপনারা এগুলি খুঁজে পাবেন না, আপনাদের চোখে পড়বে না, অথবা আমাদের যে কেরুকালাম বইয়ের মধ্যে আছে এগুলির মধ্যে সচরাচর এই ওয়ার্ডগুলি নাই। কিন্তু আমরা এই ওয়ার্ডগুলি প্রতিদিন বলি। যেমন আপনি যদি বলেন, যেমন আমি আমার ছেলেকে পড়াই, এখন এই পড়ানো ইংরেজি আপনি বলে ফেলবেন যে আই রিড মাই সান, আমি আমার ছেলেকে পড়াই। পড়া এটা হচ্ছে আই রিড মাই সান, মানে আমি আমার ছেলেকে পড়ি। রিড মানে নিজে পড়া, আর টিচ মানে অন্যকে পড়ানো। তাহলে আই টিচ মাই সান, আমি আমার ছেলেকে পড়াই। যেমন আমি নাস্তা খাই, হ্যাঁ, আই টেক ব্রেকফাস্ট, হ্যাঁ, সকালের নাস্তা যদি হয় আই টেক ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খাই। আর যদি আপনি বলেন যে আমার ছেলে সকালের নাস্তা খায়, হ্যাঁ, তাহলে মাই সান টেকস ব্রেকফাস্ট। আর যদি বলি যে আমি আমার ছেলেকে সকালের নাস্তা খাওয়াই, আই ফিড মাই ব্রেকফাস্ট মাই সান, হ্যাঁ, আমি আমার ছেলেকে নাস্তা খাওয়াই। ইটেই করতো খাওয়া, ইটর্থ খাওয়া, হ্যাবর্থ খাওয়া, আর খাওয়ানো ইংরেজি একটাই ফিড। হ্যাঁ, যেমন নো অর্থ জানা, ইনফ্রম অর্থ জানানো, আন্ডারস্ট্যান্ড বোঝা, হ্যাঁ, মিন বুঝানো। এগুলি কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে এটাকে একটা পজিটিভ বার বলে, এখানে 15-20টা সেন্টেন্স আছে, ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলি পজিটিভ আছে। আন্ডারস্ট্যান্ড বোঝা, মিন বোঝানো, নো জানা, ইনফর্ম জানানো, লার্ন শিখা, টিচ শিখানো, হ্যাঁ, ইট খাওয়া, ফিট খাওয়ানো, এরকম কিছু ওয়ার্ড আছে। ওই ওয়ার্ডগুলি আপনারা যখন আবার প্র্যাকটিস করবেন তখন এখানেই আছে, আমার ডেইলি রুটিনটার মধ্যে এগুলি দেওয়া আছে। আপনারা এগুলি দেখে দেখে প্র্যাকটিস করবেন, কখনো মুখস্থ করতে যাবেন না। অনেকে 99.9% টিচার কিন্তু মানে তাদের ওই ধরনের নলেজও নাই, আবার তারা এগুলি নিয়ে চিন্তাও করে না। কারণ স্কুল শেষ, হ্যাঁ, কলেজ শেষ, ইউনিভার্সিটি শেষ, ওরা ওদের ফ্যামিলির কাজে ব্যস্ত থাকে। আমি কিন্তু আমার ওই পড়ানো শেষ, কিন্তু আমি এরপরে আর ঘুমাই পড়ি নাই, আমার কাজে ব্যস্ত হই নাই। আমি 12 বছর ওই এরপরে কম্পিউটারে বসেছিলাম। হ্যাঁ, অর্থাৎ আমি সারাদিন কি পড়াইছি, কোন কোন ওয়ার্ডগুলি কিভাবে আসছে, কোন সেন্টেন্সগুলি বলার দরকার, কোনটা না বললে না হয়, কিভাবে এটাকে প্র্যাকটিস করার দরকার, এগুলি নিয়ে আমি রাত 3টা-4টা পর্যন্ত রিসার্চ করছি। হ্যাঁ, এই ধরনের টিচার বাংলাদেশে আর কেউ এই আমার মতন পরিশ্রম করে নাই আর কি। হ্যাঁ, ওই যা জানছে, যা দেখছে, অনেক স্কুলের টিচার, হ্যাঁ, আমার কাছ থেকে শীট কিনে নেয়। আমার যে টোটাল শীটের সেটটা আছে ওইটি আমি দাম হচ্ছে 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা দিয়ে নিয়ে ওরা ওইটাকে কি করে প্র্যাকটিস করে। যারা মানে পড়তে সময় পায় না, শুধু শীটটা দেখে, অর্থাৎ তারা তো ফেসবুকে, ইউটিউবে আমার এগুলি দেখে যখন ইন্সপায়ার্ড হয় তখন আমার শীটগুলি কিনে নেয়, কন্ট্যাক্ট করে। অনেক ভালো ভালো স্কুলের টিচার, ভালো ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। ইংলিশ মিডিয়ামের স্কুলের টিচাররা তো আগে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে নাই, আগে তো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না।
হ্যাঁ, তো এখন তারা যে টিচিং দিতে যাচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতার উপরে টিচিং দিতে যাচ্ছে, হয়তো ভালো স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে এই হিসাবে যাচ্ছে। কিন্তু যত ইউনিভার্সিটির থেকে লেখাপড়া করুক না কেন, আসলে ইংলিশটা কিন্তু করা ভালোভাবে জানে না, লিটারেচারটা জানে, হয়তো স্পিকিং যে একটা সিস্টেম আছে ওই সিস্টেমটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ, ম্যাক্স 99.9% লোক আমি বলবো বাংলাদেশে। আর যারা একটু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল ফ্রম বিগিনিং, ফ্রম প্রাইমারি স্কুল, দে নো ভেরি ওয়েল ইংলিশ ফ্রম বিগিনিং। হ্যাঁ, আর ইংলিশ মিডিয়ামে এখন যে স্টুডেন্টরা আছে তারা আবার ইংলিশে স্পিকিং করতে পারে, তবে তারা এত কারেক্টলি পারে না। আপনি যত কারেক্টলি শিখতেছেন আমার কাছে বা আমার দেখে, ভিডিও দেখে, তার কারণ হচ্ছে তাদেরকে শুধু ইংলিশ টু ইংলিশ শেখানো হয়। আর যে টিচাররা ইংলিশ শেখায় তাদের যেই জিনিসটা জানা নাই তারা এটা মানে হাইড করে রাখে, লুকাই রাখে, এটা স্টুডেন্টের সামনে ফেস করে না, কারণ তারা স্টুডেন্টরা যদি প্রশ্ন করে এটা তারা উত্তর দিতে পারবে না। তাই আমি অনেক গার্ডিয়ানদেরকে পড়াইতে গিয়ে এটা দেখেছি যে আমি জিজ্ঞেস করি যে আপনারা কেন আমার কাছে ইংলিশ পড়তেছেন। স্যার আমার ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, ওদেরকে বাসায় ইংলিশে কথা বলতে বলি, কিন্তু ওরা বাসায় ইংলিশে কথা বলে না। তো বলি যে তোমরা বাসায় ইংলিশে কথা বলো না কেন? তোমরা তো ইংলিশ পারো না, বুঝো না, তোমরা সাথে বাংলা ইংলিশে কথা বললে তোমরা কি বুঝবা? এই জন্য বলি না। তো স্যার এই জন্য আমরা ইংলিশ শিখতেছি। কিন্তু তার মা বাবা যখন ইংলিশ শিখে তাদের সাথে স্পিকিং করতে যায়, তখন তারা বলে না বাসায় ইংলিশ স্পিকিং করবো না, বাসায় ভালো লাগে না, স্কুলে স্পিকিং করবো। অর্থাৎ তারা যখন বাচ্চারা ইংলিশে স্পিকিং করতে যায় তখন কিন্তু তার গার্ডিয়ানরা তাদের ফল্টগুলি ধরে, মিস্টেকগুলি ধরে, যে তোমার এই সেন্টেন্সটা তো হয় নাই, হ্যাঁ এই ওয়ার্ডটা তো এখানে হবে না, এই ওয়ার্ডটা এই জায়গায় হবে, হ্যাঁ এটা তো ডন্ট হবে না, এটা ডাজন্ট হবে। এগুলি যখন ধরে তখন আর ছেলেমেয়েরা কথা বলতে চায় না, তখন কিন্তু তারা